তদন্তরত সিবিআইয়ের কাছে দ্রুত দোষী বা দোষীদের আটক করার বা গ্রেপ্তার করার জন্য দাবি রাখছি। এই ময়না তদন্তের যাবতীয় ফাইন্ডিংসের পর 3 সদস্যের যে ডাক্তাররা তারা তাদের ওপিনিয়ন লিখেছিলেন। এই ওপিনিয়ন পার্টে যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছিল পোস্টমর্টম করার জন্য, তারা লিখেছেন যে ডেথ was due to effects of manual strangulation associated with smothering as noted above। মানে আগে স্ট্র্যাঙ্গুলেশন হচ্ছিল, সঙ্গে সঙ্গে স্মদারিংও হচ্ছিল। স্ট্র্যাঙ্গুলেশন মানে গলা চেপে ধরা, আর সঙ্গে সঙ্গে স্মদারিং মানে নাক এবং নাক চোখ আটকে দেওয়া। ময়না তদন্তের রিপোর্টে স্পষ্টভাবে লিখছেন ডাক্তাররা, 3 সদস্যের ডাক্তার, স্ট্র্যাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং, একই সঙ্গে গলা টেপা হচ্ছিল এবং নাক মুখ বন্ধ করা হচ্ছিল। 5 ফুট 2 ইঞ্চির উচ্চতার, ঠিকঠাক শারীরিক গঠনের আমাদের ওই বোন, তাকে গলা টেপা জন্য অন্তত 2টি হাত দরকার। আর যদি ময়না তদন্তের রিপোর্ট বলছে যে গলা টেপার সঙ্গে সঙ্গে স্মদারিংও হচ্ছিল, অর্থাৎ নাক চোখ চেপে ধরা হচ্ছিল, তাহলে 3য় হাত ছিল। ময়না তদন্তের রিপোর্ট বলছে বা হাত থাকার সম্ভাবনা রয়েছে, কারণ এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ, বিজেপি অন্তত পায়নি যার 3টি হাত। অসুরেরও হাত 3টি এরকম এ যুগে পাওয়া যায় না। তাহলে যদি স্ট্র্যাঙ্গুলেশন এবং স্মদারিং একসাথে হয়ে থাকে, সাইমালটেনিয়াসলি হয়ে থাকে, তাহলে একজন আততায়ী বা দুষ্কৃতী যদি গলা টিপেছে, তাহলে আরেকজন কেউ তার চোখ মুখ বন্ধ করেছে, চোখ মুখ চেপে ধরেছে। তাই ময়না তদন্তের রিপোর্টই ইন্ডিকেট করছে বা একটি বড় সম্ভাবনার কথা বলছে যে একাধিক ব্যক্তি সেদিন সেখানে উপস্থিত ছিল। দ্বিতীয়ত, অনেকে ধোঁয়াশা ছড়াচ্ছিলেন যে আগে খুন, পরে তার উপর পাশবিক অত্যাচার, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট পুরো ঘটনাকে অ্যান্টিমর্টেম বলেছে, অর্থাৎ যা কিছু হয়েছে তার উপর অত্যাচার তা তার মৃত্যুর আগেই হয়েছে। এবং আপনারা যদি দেখেন ময়নাতদন্তের রিপোর্টের এই যে শেষ লাইন, এই শেষ লাইনে বলা আছে যে অল দ্য ইনজুরিজ আর অ্যান্টিমর্টেম শোজ ডেফিনিট ভাইটাল ইন্ডিকেশনস। ভাইটাল ইন্ডিকেশনস মানে কি? ভাইটাল ইন্ডিকেশন মানে আপনার শরীরে কেউ যদি চাপ দেয়, আপনার কোনো জায়গায় যদি ছড়ে যায়, তাহলে তার আশপাশের টিস্যু ফুলে ওঠে, লালচে ভাব হয়। কিন্তু মৃতদেহের ওপর যদি আঁচড় কাটা হয়, তাহলে এই ভাইটাল রিয়াকশান হয় না। তো শরীরে ভাইটাল রিয়াকশান ময়না তদন্তের রিপোর্টে পাওয়া গেছে মানেই তার উপর আগে অত্যাচার হয়েছে এবং পরবর্তীকালে তাকে খুন করা হয়েছে। তাই এই ময়না তদন্তের রিপোর্টের ভিত্তি করে, এবং এই প্রশ্নগুলি আমাদের না, রাজ্যের ফরেন্সিক বিশেষজ্ঞদের মধ্যে এই ময়না তদন্তের রিপোর্ট যে ধোঁয়াশা তৈরি করেছে তার ভিত্তিতে কয়েকটি প্রশ্ন এই পুরো তদন্ত প্রক্রিয়া নিয়ে, এবং তাতে কলকাতা পুলিশের গাফিলতি নিশ্চিতভাবে রয়েছে কিনা তা আপনাদের উপর ছেড়ে দিয়ে আমরা রাখতে চাই। যে যদি সাইমালটেনিয়াসলি স্মদারিং এবং স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ চোখ মুখে টিপে ধরা এবং গলা টেপা একসাথে হয়ে থাকে, তাহলে একজনের কাজ না, একাধিক ব্যক্তি ছিল। দ্বিতীয়ত, ফরেন্সিক ওই এলাকা পিও প্লেস অফ অকারেন্স বা ওই ঘটনাটি দেখার পর, ওই এলাকা দেখার পর ফরেন্সিক মেডিসিনের লোকেরা যেটা দেখছেন যে ওই সেমিনার রুমটি বেসিক্যালি ছিল হচ্ছে অ্যালুমিনিয়াম সিট দিয়ে তৈরি, এবং সেই দরজাটাও খুললে পরে ক্যাচ ক্যাচ আওয়াজ ওঠে, সাউন্ড প্রুফ ছিল না। ফলে ভেতরের কোনো আওয়াজ বাইরে আসা স্বাভাবিক, বাইরের আওয়াজ ভেতরে যাওয়া স্বাভাবিক। একজন মেয়ে সে যখন বাঁচার জন্য চিৎকার করছে, এমন তো নয় নিশ্চয় যে সে চিৎকার করেনি, সে যখন বাঁচার জন্য চিৎকার করছে, তখন ঠিক ওই সেমিনার রুমের পাশে যে দুটি ওয়ার্ড, একটি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি ওয়ার্ড আর একটি জেনারেল চেস্ট ওয়ার্ড,
এই দুটি ওয়ার্ডেই যথেষ্ট পরিমাণ রোগী এবং বাকি অ্যাটেন্ডিং স্টাফস ইত্যাদি থাকে, তারা কেউ আওয়াজ পেলেন না। এক তো ঘরের আওয়াজ বাইরে আসা নিশ্চিত, তারা ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন। যদি থাকে তাহলে তার একেবারে তার পাশের যে দুটি ওয়ার্ডে রোগী এবং অ্যাটেন্ডেন্ট বা বাকি লোকেরা থাকার কথা, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি ওয়ার্ড এবং জেনারেল চেস্ট ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডের কেউ তারা কি আওয়াজ পেলেন না? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেমিনার হলে যাওয়ার জন্য একটি সিস্টার স্টেশন, অর্থাৎ পুরো ওয়ার্ডে নার্সরা রোগীদের পর্যবেক্ষণ ইত্যাদি করার সঙ্গে সঙ্গে তারা এসে যে জায়গাটায় বিশ্রাম নেয় বা যে জায়গাটায় অপেক্ষা করে, তাদের বসার যে জায়গা, ওয়ার্ডের সিস্টার স্টেশন ক্রস করে সেমিনার রুমে যেতে হয়। ওই সিস্টার স্টেশন থেকে ওর পাশ দিয়ে সেমিনার রুমে কারা ঢুকছে, তারা সেদিন নাইট ডিউটিতে থাকা কোনো নার্স দেখলেন না? সব নার্সও কি ঘুমিয়ে পড়েছিলেন? তাহলে একটা মেডিকেল কলেজ হাসপাতালের ভোর রাতে সমস্ত নার্স যদি ঘুমিয়ে আছেন, তাহলে পেশেন্টদের দেখছিল কারা? ফলে ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে আওয়াজ বাইরে আসা নিশ্চিত, এবং ওই সেই আওয়াজে অন্তত দুটি ওয়ার্ডের কারো না কারো চিৎকার শুনে রিয়্যাক্ট করাও স্বাভাবিক। কেন তা হয়নি? 2, সিস্টার স্টেশনের পাশ দিয়ে যেখানে সেমিনার রুমে ঢুকতে হয়, সিস্টার স্টেশনের কেউ খেয়াল করলেন না যে কে গেল সেমিনার রুমে। আর 3 স্মদারিং এবং স্ট্র্যাঙ্গুলেশন একসাথে যদি হয়, তাহলে একজন ব্যক্তির উপস্থিতি পুলিশ কিভাবে বলছে? এই 3টি প্রশ্নে অনেকের মনে হচ্ছে, তাহলে কি প্লেস অফ অকারেন্স অন্য কোথাও ছিল? এই প্রশ্নটিও উঠছে। আরো 2টি প্রাসঙ্গিক প্রশ্ন আপনাদের সামনে করতে চাই। সেটা হচ্ছে, সেদিন 6:10 থেকে পোস্টমর্টেম শুরু হয়েছিল, 1 ঘন্টা পোস্টমর্টেম চলে। এই যে 3 সদস্যের ডাক্তারের বোর্ড তৈরি করে পোস্টমর্টেম হয়েছিল, এই পোস্টমর্টেম করার এই দলে থাকা একজন ডাক্তার পোস্টমর্টেম করার পর ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে চা খেতে কথাবার্তা বলতে যান। ফেরত আসার পর এই যে ওপিনিয়নের শেষ পার্টে বলা আছে যে there is medical evidence of forceful penetration, insertion in her genitalia, possibility of sexual assault. এই সেক্সুয়াল অ্যাসাল্ট লেখার দরকার নেই বলে ওই 3 সদস্যের যে মেডিকেল বোর্ড, তাদের একজন বাকি 2 জন ডাক্তারকে বলতে থাকেন। কিন্তু সেই 2 জন ডাক্তার বিদ্রোহ করে বসেন, তারা পোস্টমর্টেম রিপোর্টে সই করতে অস্বীকার করেন, এবং তারপরে যখন দেখেন যে 2 জনই বেঁকে বসেছেন, বাধ্য হয়ে 10:10 নাগাদ তারা ওই পোস্টমর্টেম রিপোর্ট যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপলোড করে দেয়। এই সিস্টেমে আপলোড করে দেওয়ার পরেতেই পোস্টমর্টম রিপোর্ট আপনারা স্টাডি করলে দেখবেন যে একটা ইউডি কেস নাম্বার দেওয়া আছে, যে ইউডি কেস নাম্বারের রেফারেন্সে তারা পোস্টমর্টম করছিল, ডাক্তাররা পোস্টমর্টম করছিলেন। তারপরে 11:35 নাগাদ, যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে 10:10 প্রথম যদি খবর পাওয়া যায়, 14 ঘন্টা পর 12টার সময় এফআইআর কেন রুজু করা হলো? শেষ পর্যন্ত পুলিশ চেষ্টা করেছে, কলকাতা পুলিশ, যাতে এটা অস্বাভাবিক মৃত্যু বা সুইসাইড বলেই, বা অন্ততপক্ষে যদি শেষ পর্যন্ত চেষ্টা ছিল যে খুন হোক, যেন খুন ধর্ষণ একসাথে হয়েছে সেটা আটকানো যায়। কিন্তু পোস্টমর্টম করেছেন যে চিকিৎসকেরা, তারা বেঁকে বসায় শেষ পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট আপলোড হয়ে যাওয়ার পরে পুলিশ 11:45 নাগাদ তারা বাধ্য হয় এই খুন এবং ধর্ষণের ঘটনায় এফআইআর করতে। এর পরের প্রশ্ন, আপনারা জানেন যে সাদা তরল ওই অভয়ার শরীর থেকে সংগ্রহ করে রাখা হয়েছিল, সেটি কালেকশন হয় 9 তারিখ। কলকাতা পুলিশের কাছে প্রশ্ন করতে চায়, কেন 3 দিন পর
12 তারিখ সেই স্যাম্পেল কালেক্ট করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হলো? কেন এত তাড়া? যতই শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় এসব জিনিস সংরক্ষণ করা হয়, এই রকম একটি সংবেদনশীল ঘটনা, যে ঘটনা সারা দেশ আন্দোলিত হয়েছে, 3 দিন পর কেন সেই সিমেন্ট বা সেই সংক্রান্ত তরল পদার্থ ডিএনএ স্যাম্পলিং টেস্টের জন্য পাঠানো হয়? যদি তার